প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আজকের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখতে চলছি হিসাব বিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ বেসিক। আমি বিশ্বাস করি যারা আজকের এই ক্লাসটা সম্পূর্ণ দেখবা তাদের আজকের পর থেকে এই অধ্যায় দুইটার আর কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক। তো হিসাব বিজ্ঞানের আমাদের প্রথম বিষয়টা হচ্ছে কি, আসলে হিসাব কি? তোমরা আমাকে বলো হিসাব কি, হোয়াট ইজ হিসাব? এই হিসাবটা কি বলো? তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা নিজেকে প্রশ্ন করো হিসাবটা কি আসলে। আমি যদি বলি হিসাব কি, হিসাব হচ্ছে কোনো কিছু গণনা করা, অর্থাৎ তুমি যাই গণনা করো কেন তাই হচ্ছে হিসাব। আজকের ডেট কত, এটা গণনা করেই বের করা হয়েছে। এটা যে 2025 সাল, এটাও গণনা করে বের করা হয়েছে। আজকের আবহাওয়া কিরকম, আজকের আবহাওয়া কত ডিগ্রি সেলসিয়াস, এগুলো সব গণনা করা। এই গণনা করার ফলেই হিসাবের তৈরি হয়েছে। এখন হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে গণনা করার একটা প্রক্রিয়া। আমরা যে প্রক্রিয়া গণনা করি তাই হচ্ছে হিসাব বিজ্ঞান। কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ভাষায় হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান এরকম না যে কোনো কিছু গণনা করা। আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় হিসাব বিজ্ঞান হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট বছরের আর্থিক অবস্থা নির্ণয় করা। এই নির্ণয় করার পরে আমাদের এটা আবার হচ্ছে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ, সংযোজন, পরিমার্জন, যে প্রক্রিয়ায় করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে। তো তোমরা দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান, আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় হিসাব বিজ্ঞান কি বা হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞানের ডেফিনেশনটা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট বছরের আর্থিক অবস্থা নির্ণয় করা এবং তা পরিমার্জন, সংযোজন, সংরক্ষণ করা যে প্রক্রিয়া আছে তাকে আমরা বলি হিসাব বিজ্ঞান। একদম ইজি। হিসাব বিজ্ঞানের একটা মূল বিষয় কি জানো? হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। আমাদের হিসাব বিজ্ঞানকে কি বলা হচ্ছে? ব্যবসায়ের ভাষা। এখন আমরা জানি ব্যবসায় কি, আমরা ব্যবসা উদ্যোগে এটা খুব পড়ছি। ব্যবসা কাকে বলে? কোনো ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কর্মকাণ্ড করে আর্থিক, সেটাকে আমরা ব্যবসা বলি। তো তোমার যে মুনাফা হয়েছে বা মুনাফা হয় নাই, তোমার প্রতিষ্ঠানের কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষে তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি, এটা তুমি জানতে পারবা একমাত্র এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এই কারণে হিসাব বিজ্ঞানকে বলা হচ্ছে ব্যবসায়ের ভাষা। আশা করি তোমরা বুঝতে পারছো।
এবার আমরা তো হিসাব বিজ্ঞান বুঝলাম, আসলে হিসাব বিজ্ঞান কি বা হিসাব বিজ্ঞান কেন প্রয়োজন। এখন আমরা দেখব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি, হিসাব বিজ্ঞান কি কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় বা এর প্রয়োজনীয়তা কি। দেখো, হিসাব বিজ্ঞান যেটা করে আমাদের লেনদেনগুলো সঠিকভাবে কি করে হিসাব করে। কিভাবে হিসাব করে? তালিকাভুক্ত। তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের 2 পৃষ্ঠা দেখো, এখানে হিসাব বিজ্ঞানের 10টা উদ্দেশ্য দেয়া আছে, 8টা উদ্দেশ্য দেয়া আছে। লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। আমি এটা লিখতেছি না, কারণ বইতে দেয়া আছে। আমি এই কথাগুলোকে একটু তোমাদের কাছে পরিচয় করাই দিচ্ছি সহজভাবে। সেটা হচ্ছে কি, তোমরা দেখো, লেনদেন সমূহ, প্রথম যে উদ্দেশ্য আছে, লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব না। তার মানে আমরা এখান থেকে বুঝলাম, আমাদের হিসাব বিজ্ঞান ছাড়া আমরা কি পারবো না, আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থা জানতে পারবো না। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল নির্ণয় করা। তুমি যদি তোমার আর্থিক ফলাফল নির্ণয় করতে চাও, তাহলে তোমার হিসাব বিজ্ঞান প্রয়োজন। হিসাব বিজ্ঞানের মাধ্যমে তুমি তোমার প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এগুলো জানতে পারবা, যেগুলো আমি তোমাদের সংজ্ঞা বোঝানোর সময় ক্লিয়ার করেছি। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন। এখন তুমি জানো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল কি? একটা ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল কি? একটা ব্যবসায়ের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে মুনাফা। আমরা সবাই এটা জানি। আমি যদি এখানে একটা ব্যবসা করি, আমার উদ্দেশ্য কি থাকবে? প্রধান প্রায়োরিটি আমার কি থাকবে? মুনাফা। আর এই মুনাফা তুমি অর্জন করতে পারবা কিসের মাধ্যমে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। কারণ কি? কারণটা হচ্ছে এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে তুমি তোমার প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবা। তোমার আয় তো তোমার হাতে নেই, আয় হচ্ছে তোমার প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটির উপর নির্ভর করে, কিন্তু তোমার ব্যয়টা তোমার হাতে আছে। তুমি কোন খাতে ব্যয় কম করলে তোমার মুনাফা বেশি আসবে সেটা তুমি নির্ধারণ করতে পারবা। এই কারণে আমাদের হিসাব বিজ্ঞান প্রয়োজন। ওকে, ফাইন। এরপর 5 নম্বর উদ্দেশ্যটা দেখো, ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতারণা, জালিয়াতি রোধ। হিসাব বিজ্ঞানে এগুলো রোধ করে, মানে কমায় দেয়। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে কেউ চুরি, ডাকাতি, জালিয়াতি করতে পারবে না। এরপরে 6 নম্বর উদ্দেশ্যটা দেখো, আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সুবিধা দেয়। এখন ধরো তোমার ব্যবসা তুমি যখন ভালোভাবে করতে থাকবা, রানিং করবা, তখন তোমার ব্যবসায় প্রসার হবে, যেটা হচ্ছে তোমার একার পক্ষে হয়তো বা মূলধন পুরানো সম্ভব নাও হতে পারে, বা তুমি হচ্ছে কি করতে পারো, ঋণ নিতে পারো, বা তোমার ব্যবসায় শেয়ার বিক্রি করতে পারো। এখন তোমার এই ব্যবসায় শেয়ার বিক্রির ক্ষেত্রে যারা তোমার ব্যবসায় ইনভেস্ট করতে চায়, তারা তোমার এই হিসাব বিজ্ঞান যদি তুমি সংরক্ষণ করো, বা তোমার ব্যবসায়ের যদি হিসাব সংরক্ষণ করো একটা নির্দিষ্ট ওয়েতে, তারা তোমার বিগত বছরের আয় ব্যয়, কি পরিমাণ আয় হয়েছে, কি পরিমাণ ব্যয় আছে, তোমার কি পরিমাণ সম্পদ আছে, তোমার কোম্পানির ভ্যালু কেমন আছে, এই জিনিসটা তারা যাচাই করতে পারবে, পর্যবেক্ষণ করতে পারবে, এবং তারা তাদের সুবিধা অনুযায়ী তোমার কোম্পানি বা তোমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা ইনভেস্টও করতে পারবে, বিনিয়োগ করতে পারবে। এই কারণে আমরা কি করি, আমাদের হিসাব বিজ্ঞান বা হিসাব সংরক্ষণ করি, যেটা আমি এখানে বলছি। দেখো, তোমরা যদি একটু খেয়াল করো হিসাব বিজ্ঞানের কাজটা কি, সংজ্ঞার ভিতরে সব কথা ক্লিয়ার আছে। যে কটা উদ্দেশ্য আছে সব কটা উদ্দেশ্য আমাদের হিসাব বিজ্ঞান যে সংজ্ঞাটা সেটার ভিতরে আছে। দেখো, সংরক্ষণ করা, সংযোজন করা, পরিমার্জন করা। এখন সংরক্ষণ, সংযোজন, পরিমার্জন কথাটা কি? তুমি তোমার ব্যবসার মোট আয়, ব্যয়, দায় এগুলো কি করবা? হিসাব করে এটা একটা জায়গায় নথিভুক্ত করবা, এবং সেটা কি করবা? ভুল ত্রুটি থাকলে কি করবা? সংশোধন করবা। বা কোনো কিছু যদি কম থাকে সেটা অ্যাড করবা, সেটা হচ্ছে সংযোজন। পরিমার্জন কি? ভুল ত্রুটি থাকলে সেটা শুধরাবা, এটা হচ্ছে পরিমার্জন। ওকে, ফাইন। আমরা এরপর 7 নম্বরটা দেখবো, প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণী তুলনামূলকভাবে বিশ্লেষণ করা যায়। মানে কি? আমার প্রতিষ্ঠানে প্রতি বছর কেমন আর্থিক অবস্থা ছিল সেটা আমি জানতে পারবো এবং তুলনা করতে পারবো বিগত বছরগুলো থেকে বর্তমান বছরে কি আমার লাভ বেশি হলো না কম হইলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমাদের 8 নম্বর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এখন সেবামূলক কিছু প্রতিষ্ঠান আছে যারা অমুনাফাভোগী। আমি তোমাদের এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম যে আমরা ব্যবসা করি মুনাফা উদ্দেশ্যের জন্য, কিন্তু এমন কিছু প্রতিষ্ঠান আছে যাদের প্রাথমিক উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, তাদের প্রাথমিক উদ্দেশ্য কি? সেবা প্রদান করা। কি প্রদান করা? সেবা। এখন এই ধরনের কিছু প্রতিষ্ঠান কি কি? স্কুল, হসপিটাল, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের আইনি ব্যবসা, এই সকল কিছুর হিসাব সংরক্ষণ করা হয় হিসাব বিজ্ঞানে। আশা করি তোমরা বুঝতে পারছো।
সর্বশেষ উদ্দেশ্য, সরকারের বিভিন্ন উৎস হতে শুল্ক, ভ্যাট, কর এগুলো নির্ধারণ করা যায়। অর্থাৎ একটা কোম্পানি কি পরিমাণ আয় করছে তার আয়ের উপর নির্ধারণ করে তো তার করটা নির্ণয় করা হয়, সেই করটা নির্ণয় করতে সুবিধা হয়। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আসলে হিসাব বিজ্ঞান কেন করা হয়, কেন হিসাব করা হয় একটা প্রতিষ্ঠানের। আশা করি আমরা এই উদ্দেশ্য থেকে এগুলো ক্লিয়ার হয়েছে। এতক্ষণ আমরা জানছিলাম হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি। এখন আমরা জানবো হিসাব বিজ্ঞানের বিকাশ, হিসাব বিজ্ঞান কোথা থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি। একজন ইতালি গাণিতিকবিদ যার নাম হচ্ছে লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি 1494 সনে প্রথমবার এই হিসাব বিজ্ঞানের তত্ত্ব নিয়ে আসছে। এখন হিসাব বিজ্ঞানের তত্ত্ব বা মূলনীতি কি আসলে? হিসাব বিজ্ঞানের তত্ত্ব আর মূলনীতি হচ্ছে দুতরফা, দুতরফা দাখিলা। তাহলে আমি তোমাদের কি বললাম, হিসাব বিজ্ঞানের মূলনীতি কি? দুতরফা দাখিলা। এটা কত সালে নিয়ে আসছে? 1494 সালে। কে নিয়ে আসছে? লুকা প্যাসিওলি নামের একজন গাণিতিকবিদ, সে ইতালিতে থাকতো। আর এখান থেকেই প্রথমবার দুতরফা দাখিলা পদ্ধতি আসছে। এখন এই দুইতরফা দাখিলাটা কি আমরা সেটা নিয়ে আলোচনা করবো আজকে। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে দুতরফা দাখিলা কি, হোয়াট ইজ ডাবল এন্ট্রি। এই দুতরফা দাখিলার আরেকটা নাম হচ্ছে ডাবল এন্ট্রি। এগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই প্রয়োজন। আর এবার তোমাদের যারা হচ্ছে নবম শ্রেণীতে আছো তাদের নতুন সিলেবাসের প্যাটার্ন অনুযায়ী তাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে, 15টার মতো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের 10টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটার জন্য 2 মার্ক করে। এই বেসিকগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। তাই এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবা এবং যদি সম্ভব হয় তোমরা নোট খাতায় এগুলো তো তুলে রাখবা। হ্যাঁ, আমার ভিডিওটা পজ করে করে তোমরা তুলে রাখবা, এগুলো তোমাদের খুব কাজে লাগবে। তো আজকে আমরা জানবো ডাবল এন্ট্রি কি। এই দুতরফা দাখিলা জিনিসটা বোঝার আগে আমাদের বেশ কিছু জিনিস বুঝতে হবে। কি কি বুঝতে হবে? দুতরফা দাখিলা বোঝার আগে আমাদের একটা টপিক বুঝতে হবে যেটার নাম হচ্ছে লেনদেন। আমাদের আরেকটা টপিক বুঝতে হবে সেটার নাম হচ্ছে হিসাব। আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে হিসাব সমীকরণ। আমরা যদি এই 3টা জিনিস ভালো মতো বুঝি তাহলে আমি দুতরফা দাখিলা বা ডাবল এন্ট্রি কি সেটা আমরা গেস করতে পারবো, বা ডাবল এন্ট্রি কি সেটা সম্পর্কে আমরা ঠিকভাবে অবগত হতে পারবো। এছাড়া আমাদের পক্ষে পসিবল না। এই 3টা জিনিস বোঝা খুবই জরুরি। আর এই 3টা জিনিস বুঝতে হলে আমার সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হিসাব সমীকরণ। সেটা কি? হিসাব সমীকরণ। আমাদের এই টপিকসটা সব থেকে বেশি বোঝা জরুরি। হিসাব সমীকরণ কি? তো তোমাদের জন্য কিছু কথা বলতেছি। হিসাব সমীকরণের উপাদান হচ্ছে 3টি। হিসাব সমীকরণের উপাদান কয়টি? 3টি। 3টি উপাদান কি কি? একটা হচ্ছে আমাদের সম্পদ, দ্বিতীয়টা হচ্ছে আমাদের দায়, আর তৃতীয় উপাদান হচ্ছে মালিকানা সত্ত্ব। এই প্রত্যেকটা জিনিসের একটা করে ইংরেজি নাম আছে। সম্পদকে বলা হয় অ্যাসেটস, আর এই অ্যাসেটস এর একটা সিম্বল হচ্ছে এ, লায়াবিলিটিস এর একটা সিম্বল হচ্ছে এল, আর অনার্স ইকুইটির
একটা সিম্বল হচ্ছে ও ই। তো আমি তোমাদের যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমাদের সম্পদ, দায়, মালিকানা, সত্য, এই তিনটা উপাদান মিলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে হিসাব সমীকরণ। এখন হিসাব সমীকরণটা কি সেটা একটু দেখবা। এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ, এ সমান সমান এল প্লাস ওই। এখন এ মানে কি, এল মানে কি, ওই মানে কি, সেটা কিন্তু আমি তোমাদের বলছি। দেখো এখানে তোমরা যদি দেখো, আমি এখানে লিখছি এ। এ হচ্ছে একটা সিম্বল যেটা কোত্থেকে আসছে, অ্যাসেটস। আর অ্যাসেটস মানে কি, সম্পদ। এল, এই দেখো এল সিম্বল, ফুল নেম কি, লাইবিলিটিস। এটার বাংলা নাম কি, দায়। মালিকানা সত্য, অনার্স ইকুইটি, সিম্বল ও ই। তো আমি প্রত্যেকটা জিনিস তোমাদের এখানে আগেই ক্লিয়ার করে দিছি। এই তিনটা উপাদান নিয়ে আমাদের একটা হিসাব সমীকরণ হয়। আরেকটা মজার বিষয় কি, এই হিসাব সমীকরণকে আরো বেশ কয়েকটা ভাগে লেখা যায়। কিভাবে, এ সমান সমান এল প্লাস সি প্লাস আই অথবা আর মাইনাস ডি মাইনাস ই। তোমাদের এই জিনিসটা আমি ক্লিয়ার করবো অবশ্যই। এখানে দেখো আমি ও ইর স্থানে আমি কি লিখলাম, সি প্লাস আই মাইনাস মাইনাস ডি মাইনাস ই। এই জিনিসটা আসলে কি সেটা আমরা জানবো, একটু অপেক্ষা করো। তার আগে আমি তোমাদের বোঝাতে যাচ্ছি আমাদের সম্পদটা কি, আমাদের দায়টা কি, আমাদের মালিকানা সত্য কি, এগুলোর প্রত্যেকটার মানে কি তোমরা কি জানো? অ্যাকচুয়াল মানে জানো বা আমাকে বলতে পারবা? যারা বলতে পারবো তারা কমেন্টে লিখে দিও। আচ্ছা, বোর্ডে একটু জায়গা কম তাই আমি লিখতে পারতেছি না। আমি তোমাদের একটা পেজ নাম্বার সাজেস্ট করতেছি, এটা একটু দেখে নিবা। আর আমি তোমাদের বলে দিচ্ছি কোনটার মানে কি। হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 12। 12-র এখানে হিসাব সমীকরণের সংশ্লিষ্ট রূপ নামের একটা জিনিস দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই জিনিসটা একটু তোমরা পড়ে নিবা। আর এই বিষয়টা কি আমি তোমাদের ক্লিয়ার করতেছি। সম্পদ, প্রথমে আমরা জানবো সম্পদ কি। সম্পদ আমাদের জন্য কি, দেখো সম্পদ তোমার জন্য ওই জিনিস যা তোমাকে ভবিষ্যতে সেবা দিবে। আর ভবিষ্যৎ কি, এখন থেকে 1 মিনিট সামনে আমার জন্য ভবিষ্যৎ। এখন থেকে 1 মিনিট সামনে আমার জন্য কি, ভবিষ্যৎ। তো ভবিষ্যতে যা আমাকে সেবা দিবে তা আমার জন্য সম্পদ, তোমাকে যা সেবা দিবে তা তোমার জন্য সম্পদ। এখন তুমি একটু যদি তোমার আশেপাশে চিন্তা করো যে তোমার আশেপাশে এমন কি কি আছে যা তোমাকে সেবা দিচ্ছে। তুমি এখন যে ভিডিওটা দেখতেছো সেই সেলফোনটা, এটা তোমাকে ভবিষ্যতে সেবা দিবে, এটা তোমার সম্পদ। তোমার হাতে থাকা পেন, তোমার জামা কাপড়, তুমি যে টেবিলে বসে পড়তেছো সেই টেবিল, তোমার আশেপাশে রাখা আসবাবপত্র, তোমার ঘরে ডাইনিং টেবিল, এগুলো সবই কি তোমার জন্য সম্পদ? আমার কথা বুঝতে পারছো? কারণ এগুলো প্রত্যেকটা থেকে তুমি ভবিষ্যতে সেবা পাবা বা সুবিধা ভোগ করবা, এই কারণেই এটা তোমার জন্য সম্পদ। তাহলে আমরা এক কথায় বলতে পারি, যা আমাদের ভবিষ্যতে সেবা দিবে বা আমরা ভোগ করতে পারবো তাই আমাদের জন্য কি, সম্পদ, এক কথায়। তাহলে এরকম কিছু সম্পদের নাম আমরা জানবো। এমনকি আমাদের পকেটে থাকা টাকাও হচ্ছে কি আমাদের জন্য সম্পদ। কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় নগদ টাকাটাকে নাম দেওয়া হয় নগদান নামে, বা শুধু নগদ বলা হয়, শুধু নগদ বলা যায় বা নগদান বলা যায়। নগদান হিসাব এইভাবে বলা যায়। এই হিসাব আর হচ্ছে এই হিসাব আলাদা। কিভাবে, আমাদের হাত, আমাদের হাতে আঙুল কয়টা, 5টা। আমি এই 5টা আঙুলকে একসাথে কি বলছি, হাতের আঙুল। কিন্তু প্রত্যেকটা আঙুলের কিন্তু একটা একটা নাম আছে আমাদের। যেমন এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল, এটা অনামিকা, এটা মধ্যমা,
হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা আঙুলের আলাদা আলাদা কিন্তু নাম আছে। ঠিক একই রকম ভাবে আমাদের হিসাব বিজ্ঞানে সম্পদ একটা হিসাব, দায় একটা হিসাব, মালিকানা সত্ত্ব একটা হিসাব, কিন্তু প্রত্যেকটার ভিতরে আবার আলাদা আলাদা হিসাব আছে। এখন এইগুলো আমি যা লিখতেছি এগুলো হচ্ছে আমাদের জন্য সম্পদ। আমাদের জন্য কি সম্পদ? যেমন নগদান আমাদের জন্য সম্পদ। আমার ঘরে যে সকল ফার্নিচার আছে, যেটাকে বাংলায় বলা হয় আসবাবপত্র, এই আসবাবপত্র আমাদের জন্য সম্পদ। আমার কোম্পানিতে পণ্য উৎপাদনের জন্য যে সকল যন্ত্রপাতি প্রয়োজন, এগুলো আমার জন্য সম্পদ। তাহলে যন্ত্রপাতি, এই যন্ত্রপাতির সাথে আরেকটা জিনিস আছে কলকবজা, তারপরে হচ্ছে ভূমি, দালান কোঠা, এগুলো সবই হচ্ছে আমাদের জন্য সম্পদ। আমি কয়েকটা বলতেছি, এরকম আরো অনেক সম্পদ আছে। আমি যদি আমার কোনো বন্ধুকে টাকা ধার দিই, তাহলে সে ওই টাকাটা আমাকে ভবিষ্যতে পে করতে বাধ্য। ওই পাওনা টাকাও আমার জন্য কি সম্পদ। আর আমি যখন কারো কাছে টাকা পাবো তখন সেটাকে বলা হয় দেনাদার। তাহলে দেনাদারও আমাদের জন্য কি সম্পদ। আমি যদি কোনো প্রতিষ্ঠানে অর্থ প্রদান করি ব্যবসা করার জন্য, সেটাও আমার জন্য সম্পদ, যেটাকে আমরা বলি বিনিয়োগ। আমার ব্যাংকের জমাকৃত অর্থ আমার জন্য কি সম্পদ। এগুলো সবই হচ্ছে আমাদের জন্য কি সম্পদ। এবং আমার যদি কোনো পূর্বে থেকে ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সেটার যদি কোনো সুনাম থাকে, তাহলে সেটাও তোমার জন্য কি সম্পদ। তার মানে তোমরা বলতে পারো এই সব জিনিসগুলো হচ্ছে সম্পদ, কারণ এগুলো থেকে আমরা ভবিষ্যতে সুবিধা ভোগ করি। তাহলে আশা করি তোমরা সম্পদ বুঝতে পারছো। এরপর আমরা জানবো হচ্ছে দায়। দায়টা কি? আচ্ছা, দায়টা কি? সম্পদের ঠিক বিপরীতে হচ্ছে দায়। তোমরা যদি একটু খেয়াল করে শুনো, আমি সম্পদটা কি বলছি, যা তোমাকে ভবিষ্যতে সেবা দিবে। আর দায়টা হচ্ছে ঠিক উল্টো, তুমি ভবিষ্যতে অন্য কাউকে সেবা দিবে। একটা হচ্ছে তুমি পাচ্ছ, আরেকটা হচ্ছে তুমি দিবা। একটা হচ্ছে ভবিষ্যতে তুমি সেবা পাচ্ছ, এমন যে কোনো কিছু তোমার জন্য সম্পদ। আরেকটা হচ্ছে তুমি দিবা এবং সেটা বাধ্যতামূলক, তখন সেটা তোমার জন্য দায়। তাহলে দায় আমি কি বলছি? আমি ভবিষ্যতে অন্য কাউকে সেবা দেব এবং সেটা বাধ্যতামূলক, তখন সেটা কি হবে? দায়। জাস্ট মাইন্ডে তুমি শুধু এটাই খেয়াল করবা যে তুমি কি অন্য কাউকে সেবা দিচ্ছ নাকি তুমি পাচ্ছ। যদি পেয়ে থাকো ভবিষ্যতে, তাহলে তোমার জন্য সম্পদ। আর যদি তুমি সেবা দিয়ে থাকো এবং সেটা যদি বাধ্যতামূলক হয়, সেক্ষেত্রে এটা কি হবে? দায় হবে। এখন এইটা ক্লিয়ার ভাবে বোঝার জন্য আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল বলতে চাই। ধরো তুমি একটা দোকানে গেছো, এখন তোমার কিছু সদাই কিনতে হবে, তুমি 4-5 হাজার টাকা সদাই কিনছো। সদাই কেনার পর সম্পূর্ণ টাকাটা তোমার হাতে নাই। তোমার খরচ হয়েছে কত টাকা? সাপোজ হচ্ছে 5,000 টাকা তোমার খরচ হয়েছে, ঠিক আছে? এখন তোমার কাছে আছে কত? তোমার কাছে আছে ধরো 3,000 টাকা। তুমি এই 3,000 টাকায় কি করছো? তুমি পে করছো। পে করার পর তোমার কাছে অবশিষ্ট কত টাকা আছে সেটা তুমি দেখো। অবশিষ্ট আছে হচ্ছে তোমার 2,000 টাকা। এই 2,000 টাকা তুমি কিভাবে দিবা? তোমার, তুমি যা যা সদাই কিনছো এগুলো তোমার এখনই প্রয়োজন, কিন্তু তোমার কাছে এখন টাকা নাই। তাহলে যে দোকানি আছে সেই দোকানিকে তুমি কি বলবা এই 2,000 টাকার কথা? যে আমি পরে দিয়ে যাচ্ছি বা আমি অমুক দিন দেবো, এরকম কিছু তো তুমি বলবা। তো তুমি তার কাছ থেকে যে এই 2,000 টাকার বিনিময়ে একটা সময় নিছো, সেটা কবেকার? ভবিষ্যতের। আর ভবিষ্যতে তোমার কি এই টাকাটা তুমি পরিশোধ করতে বাধ্য থাকে, কারণ তার কাছ থেকে তুমি কি করছো? সদাই নিছো, তাকে তোমার পরিশোধ করতেই হবে। তুমি কি এটার জন্য বাধ্য না? আর এটা কিভাবে দিবা? ভবিষ্যতে পে করবা, এই কারণে এটা হচ্ছে দায়। এই ধরনের দায়কে বলা হয় পাওনাদার। কি বলা হয়? পাওনাদার। আচ্ছা, আমাদের দায়টা দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রতিষ্ঠানিক, একটা ব্যক্তিগত। ব্যক্তিগত যেটা হয় সেটা হচ্ছে আমরা ক্রয় বিক্রয়ের মাধ্যমে যেটা করি, ঠিক আছে? কোনো আহ, কি বলে এটা, তোমার কাস্টমার, কাস্টমার যারা আছে, ক্রেতা যারা আছে, তাদের সাথে আমরা কিভাবে লেনদেন করি? বাকিতে লেনদেন করি। তো বাকিতে লেনদেন করলে আমাদের যে দায়টা সৃষ্টি হয় সেটা হচ্ছে পাওনাদার। এইটাকে আরেকটা নামে বলা হয় প্রদেয় হিসাব। আবার আরেকটা নাম হচ্ছে প্রদেয় নোট। প্রদেয় নোট আর পাওনাদারের প্রদেয় হিসাব আলাদা। পাওনাদারের জাস্ট দ্বিতীয় নাম হচ্ছে প্রদেয় হিসাব, কিন্তু প্রদেয় নোটটা একটু আলাদা। একটু আলাদা কিভাবে দেখো, যখন আমরা অল্প পরিমাণ টাকা লেনদেন করি তখন এটা মুখের মাধ্যমে হয়ে যায়, কিন্তু যখন কেউ আমার কাছ থেকে অনেক বেশি পরিমাণ লেনদেন করবে, অনেক বেশি মানে অনেক বড় অ্যামাউন্টের লেনদেন করবে, 10 লাখ 5 লাখ আরও বেশি, তখন কিন্তু আমি এটা মুখের কথার ভিত্তিতে আমি তাকে দেবো না। আমি তো কি করবো তাহলে? আমি করবো কি, তার সাথে একটা স্টাম্প করব, একটা উইল থাকবে, সেখানে একটা কথা বলা থাকবে, একটা শর্ত দেওয়া থাকবে এবং তার স্বাক্ষর আমার স্বাক্ষর থাকবে। এই চুক্তির মাধ্যমে
আমরা যে কাজটা করব বা যে লেনদেনটা করব বাকিতে বা ধারে, সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রদেয় নোট। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রদেয় নোটের আরেকটা নাম হচ্ছে প্রদেয় বিল। এরপরে আমরা আমাদের প্রতিষ্ঠানের টাকার প্রয়োজন পড়লে আমরা কি করি? ঋণ গ্রহণ করি। ঋণ আমরা দুইভাবে গ্রহণ করি। একটা হচ্ছে কোনো ব্যক্তির কাছ থেকে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠান থেকে যেটা নেই সাধারণত সেটা ব্যাংক ঋণই হয়, কারণ ব্যাংকই হচ্ছে একটা ঋণদানকারী প্রতিষ্ঠান। এই হচ্ছে আমাদের দায়। এই প্রত্যেকটা জিনিস দেখো আমাকে ভবিষ্যতে পে করতে হবে, ভবিষ্যতে আমার এদেরকে সেবা দিতে হবে। আমার কাছে যে টাকা পাবে সে আমার পাওনাদার। তারপর আমি যার কাছ থেকে অনেক পরিমাণ লেনদেন করছি একটা স্টাম্পের মাধ্যমে, সেটা হচ্ছে কি আমার প্রদেয় নোট। আবার আমি যদি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার নিয়ে থাকি সেটা হচ্ছে কি আমার ব্যাংক ঋণ। আমি যদি আমার কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে নেই তাহলে সেটা হচ্ছে কি আমার ঋণ। এগুলো আমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে। এগুলো ছাড়াও আমাদের কিছু দায় আছে। এগুলো ছাড়া আমাদের কি দায় আছে? লাইক তুমি যেহেতু একটা প্রতিষ্ঠানের মালিক, তোমার ওখানে কর্মচারীরা কাজ করবে, তো তাদের যে বেতনটা তুমি যদি কোনো মাসে পে না করতে পারো, বকেয়া থাকে, সেক্ষেত্রে সেটাও তোমার জন্য দায়। এই বিষয়গুলো, এই যে আমার জন্য বকেয়া ব্যয় দায়, অগ্রিম আয় আমাদের জন্য দায়, এগুলো আমরা আরো সামনে ক্লিয়ার করব। আজকে জাস্ট তোমরা এটা বুঝো যে অ্যাকচুয়ালি দায়টা কি। তো আমি অবশেষে তোমাদের জন্য এটাই বলবো, দায়টা শুধুমাত্র তোমরা এটাই মাথায় রাখবা যে আমি ভবিষ্যতে অন্য কাউকে সেবা দেবো এবং আমি বাধ্য দিতে, সেটা আমার জন্য দায়। ক্লিয়ার? এরপরে আমরা জানবো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বোঝাটা একটু জরুরি বেশি, কারণ মালিকানা সত্ত্ব নিয়ে আমাদের সবার মনে একটা কনফিউশন তৈরি হয় যে অ্যাকচুয়ালি মালিকানা সত্ত্বটা কি। মালিকানা সত্ত্ব কিছুই না, জাস্ট নিজস্ব অধিকার। মালিকানা সত্ত্ব জাস্ট আমার অধিকার। এখন ধরো আমি একটা প্রতিষ্ঠানে 10,000 টাকা বিনিয়োগ করছি। আমি যদি সেই প্রতিষ্ঠানে 10,000 টাকা বিনিয়োগ করে থাকি, ওই প্রতিষ্ঠান তো, কোনো প্রতিষ্ঠান তো 10,000 টাকার বিনিময়ে চলা সম্ভব না, কিন্তু আমি তাকে বিনিয়োগ করছি 10,000 টাকা। এখন ওই কোম্পানির টোটাল প্রফিট হচ্ছে 1,00,000 টাকা। এখন এই 10,000 টাকা বিনিয়োগ করার মাধ্যমে কি আমি 1,00,000 টাকার উপরে দাবি জানাতে পারবো? পারবো না। আমরা এই 10,000 টাকা আমি যতটুকু বিনিয়োগ করছি আমি এই পরিমাণে প্রফিট তাদের কাছে দাবি করতে পারবো। এটাই হচ্ছে অধিকার, নিজস্ব অধিকার। অর্থাৎ তো যেটা তোমারই, যেটার উপরে কারো ভাগ নাই, সেটাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। আর হিসাব যে সমীকরণটা আছে, এই হিসাব সমীকরণে তোমরা দেখতে পারবা যে মালিকানা সত্ত্ব প্রভাবিত হচ্ছে 4টা উপাদানের জন্য। অর্থাৎ আমাদের মালিকানা সত্ত্ব প্রভাবিত হয় 4টি উপাদানের জন্য। কয়টি উপাদানের জন্য? 4টি উপাদানের জন্য। এখন এই 4টি উপাদান কি কি? 4টি উপাদানের একটি হচ্ছে আমাদের মূলধন, আরেকটি উপাদান হচ্ছে কি আমাদের আয়, আরেকটি উপাদান হচ্ছে আমাদের ব্যয়, ও সর্বশেষ উপাদান যেটা, সেটা হচ্ছে আমাদের উত্তোলন। এখন এই উত্তোলনকে ইংরেজিতে বলা হয় ড্রয়িংস। ব্যয়কে বলা হয় এক্সপেন্স। মূলধন হচ্ছে আমাদের ক্যাপিটাল। এটার সিম্বল হচ্ছে সি, এটার সিম্বল হচ্ছে আমাদের আই অথবা আর। এটার সিম্বল হচ্ছে আমাদের ডি। দেখো এই যে প্রত্যেকটা উপাদান আমি তোমাদের এখানে লিখছি, প্রত্যেকটা জিনিস, এই উপাদানগুলো দেখো একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে লিখছি, দেখতে পাচ্ছ তোমরা? সি, আই, ডি, ই, এই উপাদানগুলো এখানে লেখা। অর্থাৎ আমি যে এখানে মালিকানা সত্ত্ব সমীকরণের জায়গায় আরেকটা রূপ লিখলাম, যে হিসাব সমীকরণের 2 ধরনের রূপ হয়। একটা হচ্ছে ডাইরেক্ট মালিকানা সত্ত্ব, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্বের 4টা উপাদান। আমি এখানে লিখে দিয়েছি মালিকানা সত্ত্ব প্রভাবিত হয় 4টা উপাদানের জন্য। কি কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এই প্রত্যেকটার যে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো দিয়ে আরেকটা হিসাব সমীকরণ তৈরি হতে পারে। তোমাদের যে কিছু সৃজনশীল এমসিকিউ আসে না, যেখানে হচ্ছে 1 ও 2, 2 ও 3 এরকম প্রমাণ করতে বলে, সেইখানে এই ধরনের প্রশ্নটা বেশি থাকে। তোমরা এটা খেয়াল করবা। এই গেল হচ্ছে আমাদের হিসাব সমীকরণের বিষয়টা।
আরেকটা মজার বিষয় তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে হিসাব সমীকরণটা আছে, এই যে হিসাব সমীকরণটা এই সমান সমান এল প্লাস ওই, এটার একটা সত্যতা বা বিশেষত্ব কি তোমরা জানো? এইটার একটা বিশেষত্ব কি? এই সমান সমান এল প্লাস ও এর একটা বিশেষত্ব হচ্ছে যে এই সমীকরণটা যে কোনো ব্যক্তি বা যে কোনো কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বাস্তবিক। কিভাবে? অর্থাৎ এইখানে বলা হচ্ছে, তোমরা যদি একটু খেয়াল করো, একজন ব্যক্তির যে পরিমাণ সম্পদ আছে সেখানে তার দায়ও আছে, মালিকানা সত্ত্বও আছে। অর্থাৎ একজন ব্যক্তির দায় আর মালিকানা সত্ত্বের যোগফলের ফলে কি সৃষ্টি হয়? সম্পদ। কি সৃষ্টি হয়? সম্পদ। এখন তোমার যদি কোনো দায় থাকে সেটা তুমি কোত্থেকে পরিশোধ করবা? অবশ্যই তোমার সম্পদ থেকে পরিশোধ করবা। তাহলে তোমার সম্পদ থেকে যদি দায় মাইনাস করে দাও তাহলে তুমি কি পাবা? তোমার মালিকানা সত্ত্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের বলছিলাম যে দুতরফা দাখিলা বা ডাবল এন্ট্রি যেটা আছে, এটা যদি বুঝতে চাও তাহলে আমাদের তিনটা বিষয় বুঝতে হবে। তার মধ্যে অলরেডি আমরা একটা জিনিস বুঝে ফেলছি, যেটার নাম হচ্ছে হিসাব সমীকরণ। এখন আমাদের বাকি হিসাব কি, লেনদেন কি। যেহেতু আমরা হিসাব সমীকরণ বুঝে ফেলছি, এখন আমরা জানাবো হিসাবটা কি, অ্যাকচুয়ালি হিসাব কি। তো হিসাব সমীকরণ যেটা ছিল, এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। এবার আমরা বুঝবো হিসাবটা। হিসাবটা বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে, হিসাবের একটা শ্রেণী বিভাগ আছে। হিসাবের শ্রেণী বিভাগটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সনাতন, একটা হচ্ছে আধুনিক। এই হিসাবটাকে দুই ভাগে ভাগ করা যায়, সনাতন আর আধুনিক। সনাতন পদ্ধতিতে হিসাবকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, একটা হচ্ছে সম্পত্তি, আর একটা হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমাদের আয়, আর একটা হচ্ছে আমাদের ব্যয়। দেখো, আমরা যদি একটু খেয়াল করি, হিসাবকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। আধুনিক পদ্ধতিতে পাঁচ ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পদ, একটা আয়, একটা ব্যয়, একটা দায়, একটা মালিকানা সত্ত্ব। এখন আমাদের আয় কি, ব্যয় কি, দায় কি, তোমরা যদি আমার ক্লাসটা সম্পূর্ণটা দেখে থাকো তোমরা বুঝতে পারবা আমি তোমাদের সঙ্গে এই তিনটা জিনিস অলরেডি আলোচনা করে ফেলছি। সে তিনটা জিনিস কি? আমাদের সম্পদ কি, আমাদের দায় কি, আমাদের মালিকানা সত্ত্ব কি। আমি এখনো যেটা আলোচনা করিনি তোমাদের সাথে সেটা হচ্ছে আয় আর হচ্ছে ব্যয়টা। এই দুইটা বাদে আমি তোমাদের সাথে সব কিছু আলোচনা করছি। এখন তোমাদের যখন আমি বুঝেছিলাম সম্পদ, তখন আমি এখানে বেশ কিছু হিসাব লিখছিলাম।
হিসাবগুলো কি কি ছিল, যেমন আমাদের কিছু সম্পদ আছে, নগদ, আসবাবপত্র, তারপর হচ্ছে তোমার ব্যাংক হিসাব, যন্ত্রপাতি, কলকবজা, এগুলো সব এক একটা হিসাব। এরপর আমি কিছু দায় লিখছিলাম, পাওনাদার, প্রদেয়, তারপরে হচ্ছে প্রদত্ত নোট, প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল, এগুলো সব আলাদা আলাদা হিসাব। কিন্তু এই প্রত্যেকটা হিসাব আলাদা আলাদা ক্যাটালগে আমাদের গণনা করতে হবে। যেমন সম্পদের ক্ষেত্রে আমি যে হিসাবগুলো তোমাদের নোট করে দিছি, ওগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে, সেগুলো তোমরা একটু পড়ে নিবা। আর এইটা তোমরা কোথায় পাবা? তোমাদের যে পাঠ্য বইটা আছে, এই পাঠ্য বইটা একটু তোমরা পড়বা। পাঠ্য যারা হচ্ছে এবার নবম শ্রেণীতে আসো, তাদের জন্য যে পাঠ্য বইটা হিসাব বিজ্ঞান বোর্ড বই দেওয়া হয়েছে, সেটার 51 নম্বর পৃষ্ঠায় তোমরা হিসাব ও লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সম্পর্ক, এই জিনিসটা তোমরা দেখতে পারবা, যে এখানে দেওয়া আছে, এটা একটু তোমরা পড়বা। এইটা পড়লে তোমরা হিসাব সম্পর্কে বেশ ভালো আইডিয়া পাবা। আমি মনে করি এখান থেকে যে আইডিয়াগুলো নেওয়া হবে, এর বাইরে খুব অল্প কিছু হিসাবই আছে যেগুলো নিয়ে আমরা হিসাব বিজ্ঞানে কাজ করি, এই আর কিছু না। তো মনে থাকবে আমি কি বলছি, যারা এবার নবম শ্রেণীতে আছো তাদের হিসাব বিজ্ঞান বোর্ড বইয়ের 51 নং পৃষ্ঠায় কিছু জিনিস আছে, 51-52 নং পৃষ্ঠায় হিসাবগুলো কি, কখন কোন লেনদেন থাকলে কি হিসাব করতে হয়, সেটা তোমরা এখান থেকে পড়ে নিবা। আমি চেষ্টা করব আগামী ক্লাসে এগুলো দেওয়ার জন্য। যদি তোমাদের কারো প্রয়োজন পড়ে যে এগুলো কি তোমরা বুঝতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি এ ব্যাপারে একটা ক্লাস দেব ইনশাআল্লাহ। এখন আশা করি তোমরা বুঝতে পারছো যে হিসাবগুলো কি কি। আসলে আমাদের এই হিসাবকে আধুনিক পদ্ধতিতে 5টা ভাগে ভাগ করা হয়। এই 5টা ভাগের সম্পদগুলোর মধ্যে আলাদা আলাদা কিছু সম্পদ ছিল, ওগুলোই হচ্ছে এক একটা হিসাব। আর এইটা হচ্ছে হিসাব, দুইটাই হিসাব, কিন্তু নাম কি? যেমন তোমাদের আমি একটা এক্সাম্পল দিছিলাম, আমাদের হাতে আঙুল আছে, প্রত্যেকটা আঙুলের আবার আলাদা আলাদা নাম আছে। যেমন এটা বৃদ্ধাঙ্গুলি, এটা কি অনামিকা আঙ্গুল, এটা কনিষ্ঠ আঙ্গুল, এটা মধ্যাঙ্গুল, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা আঙ্গুলে একটা আলাদা আলাদা নাম আছে, যেরকম সেরকম প্রত্যেকটা সম্পদে আলাদা আলাদা কিছু হিসাব আছে। সম্পদ একটা হিসাব, কিন্তু এই হিসাবের মধ্যে আবার কিছু আলাদা আলাদা হিসাব আছে। এরপর ব্যয়ও একটা হিসাব, ব্যয়ের মধ্যে আবার কিছু আলাদা আলাদা ব্যয় আছে। যেমন ক্রয় আমাদের জন্য ব্যয়, বেতন আমাদের জন্য ব্যয়, আমরা যেখানে টিউশন করি, টিউশন নেই, সেখান থেকে আমরা তাদেরকে যে ফিটা দেই, সেটাও আমার ব্যয়। আমি যে ঘর ভাড়া দিচ্ছি, এটাও আমার ব্যয়। আয়গুলো কি কি হইতে পারে? আয় হচ্ছে যেহেতু আমরা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কাজ করি, আমরা বিক্রয় করলে আমাদের আয় হবে। আমরা যদি সেবা প্রদান করে টাকা নেই, সেটা আমাদের জন্য আয় হবে। এরপরে হচ্ছে যেমন আমি আমার প্রফেশন হচ্ছে টিচার, আমি হচ্ছে কোনো স্টুডেন্টকে টিউশন দিই, সেখান থেকে তারা যে ফিটা দেয়, সেটা আমার জন্য আয়। এরকম জিনিসগুলো হচ্ছে আয়। আগামী ক্লাসে আমরা আয় ব্যয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আমরা হিসাব সমীকরণে দেখছি মূলধন, আয়, তারপর হচ্ছে ব্যয়, উত্তোলন, এই 4টা টপিকসও তোমাদের সাথে আমি আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হিসাব, লেনদেন, দুতরফা দাখিলা, এটা কিভাবে আসছে। তো এখান থেকে আশা করি তোমরা বুঝতে পারছো যে হিসাব অ্যাকচুয়ালি কি। এখন আমরা জানবো যে লেনদেন কি। দেখো, লেনদেন এটা যদি আমি একটু স্বাভাবিক আপাতত মস্তিষ্কে আমরা যদি চিন্তা করি, আমরা দেখতে পারবো যে লেনদেন হচ্ছে নেওয়া দেওয়া। লেনদেন হচ্ছে কি? নেওয়া দেওয়া। আমরা কিছু নেব, কিছু দেব, এটা হচ্ছে বিনিময় প্রথা। বিনিময় প্রথা কি? যে আমি কারো কাছ থেকে কিছু নিলে তাকে আমার কিছু দিতে হবে। যেমন আমি যখন দোকানে যাই, আমি যদি একটা চিপস ক্রয় করি, তখন ওই চিপসের মূল্য থাকে একটা, আমাকে সেটা পে করতে হয়। কাকে পে করতে হয়? দোকানিকে। সাপোজ একটা চিপসের দাম হচ্ছে 10 টাকা, এই 10 টাকা আমার কাকে পে করতে হবে? দোকানিকে। আর দোকানির কাছ থেকে আমি কি নেব? চিপস। এটা হচ্ছে আমি তার কাছ থেকে গ্রহণ করলাম, আর এটা হচ্ছে আমি তাকে প্রদান করলাম। এখানে দেখো, আমাদের গ্রহণ ও প্রদানের মাধ্যমে কোন জিনিসটা সমাধান হয়ে গেল? লেন দেন, মানে নেওয়া। এটাকে যদি আমি করি নেওয়া, আর এটা হচ্ছে কি? দেওয়া। দেন নেন, দেন নেন। তাহলে লেনদেন দ্বারা আমরা কি বুঝি? নেওয়া দেওয়া, বিনিময়। আমি তার কাছ থেকে কিছু নেব, তাকে কিছু দেব। এটা হচ্ছে আজকালকার ভাষায় বলা যায় গিভ অ্যান্ড টেক, বিষয়টা এরকমই। এখন হিসাব বিজ্ঞানের ভাষায় সবকিছু লেনদেন না, সবকিছু লেনদেন না। কোনো ঘটনা যখন ঘটে, এই ঘটনা থেকে বিচার করা হয় কোনটা লেনদেন, কোনটা লেনদেন না। এটা বোঝা তোমাদের জন্য খুবই জরুরি। কারণ আমরা হিসাব বিজ্ঞানে যে দুইটা পক্ষ করব, মানে সেটা হচ্ছে দুতরফা। আমরা যেটা অ্যাকচুয়ালি করব, আজকে যেটা আমরা বুঝতে চাচ্ছি,
এখন যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে দুতরফা দাখিলা। দুতরফা দাখিলা মানে হচ্ছে দুইটা পক্ষ করা। এখন এই দুইটা পক্ষের আমি প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষ, প্রথম পক্ষ হোক বা দ্বিতীয় পক্ষ হোক, আমি একটাকে করব হচ্ছে ডেবিট, আরেকটাকে করব হচ্ছে কি ক্রেডিট। আমি যেটা বললাম দুতরফা দাখিলা কি, এই দুতরফা দাখিলা হচ্ছে দুইটা পক্ষ নির্ধারণ করা। আর এই দুইটা পক্ষ আমার একটা লেনদেন থেকেই হবে। আমার কয়টা লেনদেন থেকে হবে? একটি লেনদেন থেকে। একটি লেনদেন থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা করতে হবে, দুতরফা দাখিলা মানে দুইটা পক্ষ করতে হবে আমাকে। এই দুইটা পক্ষের একটা পক্ষ, প্রথম অথবা দ্বিতীয় পক্ষ, যে কোনো একটা পক্ষ আমরা ডেবিট করব এবং দ্বিতীয় ও প্রথম পক্ষ থেকে যে কোনো একটা পক্ষ আমরা ক্রেডিট করব। কখনো প্রথম পক্ষ ডেবিট হতে পারে, কখনো দ্বিতীয় পক্ষ ডেবিট হতে পারে, কিন্তু একই সাথে দুইটা কখনো ডেবিট হবে না। আমরা যে কোনো একটা পক্ষকে ডেবিট করব, একটা পক্ষকে ক্রেডিট করবো। এখন এই পক্ষগুলো কোনগুলো? এই পক্ষগুলো হচ্ছে আমাদের হিসাব। এই পক্ষগুলো কি আমাদের হিসাব। আমরা যে প্রত্যেকটা হিসাবের ক্যাটালগে আলাদা আলাদা হিসাবগুলো পড়ছি, যেমন হচ্ছে সম্পদ, সম্পদের মধ্যে বেশ কিছু সম্পদ ছিল, দায়ের মধ্যে বেশ কিছু সম্পদ ছিল, আয়ের মধ্যে বেশ কিছু আয় আছে, ব্যয়ের মধ্যে সবকিছু ব্যয় আছে, অনেকগুলো ব্যয় আছে। এই সবগুলো আলাদা আলাদা, কখনো একটা ডেবিট হবে, কখনো একটা ক্রেডিট হবে। এটা ডিপেন্ড করে ডেবিট ক্রেডিট কিসের উপরে ডিপেন্ড করে, এইটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু আজকে আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে দুতরফা থাকলে কি, হোয়াট ইজ ডাবল এন্ট্রি, এটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। তো যেটা আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে একটা পক্ষ আমি ডেবিট করবো, একটা পক্ষ ক্রেডিট করবো। এখন তোমাকে এটা একটা লেনদেন থেকে নির্ধারণ করতে হবে। একটা লেনদেন থেকে তোমাকে দুইটা হিসাব বের করতে হবে। এখন লেনদেন কোনগুলো? যে কোনো একটা ঘটনা থেকে লেনদেন হয়। এখন কোনটা ঘটনা? কি যা ঘটে যায় পৃথিবীতে তাই ঘটনা, কিন্তু সব ঘটনা আমাদের জন্য লেনদেন না। যেমন ধরো আমি এখন তোমাদের পড়াচ্ছি, এখানে আমি একটা ক্লাস করাচ্ছি, এটা একটা কি ঘটনা। আমার ফ্যান ফ্যান চলতেছে, এটা একটা ঘটনা। তারপর হচ্ছে কি, ধরো আমার হাত থেকে কলমটা পড়ে গেল, এটাও একটা ঘটনা। এগুলো সবই এক একটা ঘটনা, কিন্তু সব ঘটনা আমাদের জন্য লেনদেন না। তাহলে প্রশ্ন হচ্ছে কোন ঘটনা আমাদের জন্য লেনদেন আর কোন ঘটনা আমাদের জন্য লেনদেন না। তাহলে কোন ঘটনা আমাদের জন্য লেনদেন? যে ঘটনার ফলে আমাদের হিসাব সমীকরণের উপাদানে প্রভাব পড়ে। কি বলছি আমি? আমার কথাটা ভালো করে শুনবা। যে ঘটনার ফলে আমাদের হিসাব সমীকরণে প্রভাব পড়ে তাই হচ্ছে আমাদের জন্য লেনদেন। এখন আমি তোমাদের কিছু ঘটনার কথা বলছি, আমি যদি একটু রিপিট করি। আমি তোমাদেরকে কিছু ঘটনা বলছি, আমি এখানে এক্সাম্পল হিসেবে কয়েকটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। যেমন ধরো রহিমা বাজারে চাল কিনতে গিয়ে একটি দুর্ঘটনায় পড়ল। একটি বিপদে পড়ল, এটা একটা ঘটনা। আবার এরকমও হইতে পারে রহিমার নেকলেস হারিয়ে গেল। এখানে দেখো আমি এখানে দুইটা ঘটনা লিখছি। এই দুইটা ঘটনা দোনোটাই ঘটনা, কিন্তু একটা ঘটনাও লেনদেন না। একটা ঘটনাও কি না? লেনদেন না। কেন? লেনদেন আসলে ডিপেন্ড করে কিসের উপরে ডিপেন্ড করে, তুমি কিসের ঘটনা দেখতেছো, কিসের লেনদেন করতেছো, বা কার হিসাব করতেছো, কোন কোম্পানির হিসাব করতেছো। আমরা হিসাব বিজ্ঞানে দেখবো প্রত্যেকবার উপরে একটা লেখা থাকে কি, যে রহিমার জুন মাসের
ঘটনাগুলো দেওয়া হলো দেওয়া হলো এরকম একটা কথা থাকে, বা রহিমার জুন মাসের ব্যবসায়ের ঘটনাগুলো বলা হলো, এরকম যদি কিছু থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র রহিমা নিয়ে চিন্তা করব। রহিমার কি হয়েছে? এখন রহিমা আর রহিমার ব্যবসা দুইটা আলাদা আলাদা পার্সন, তোমাকে মনে রাখতে হবে। একটা ব্যবসা বা একটা কোম্পানি আলাদা একটা সত্তা নিয়ে গঠিত হয়। একটা কোম্পানি আরেকটা কোম্পানির নামে মামলা করতে পারে, একটা কোম্পানি আরেকটা কোম্পানির বিপক্ষে লড়াই করতে পারে। মানুষ ঠিক যেরকম পারে সেরকম কোম্পানিও পারে। কোম্পানি একটা আলাদা সত্তা। এখন তুমি কখনো তোমার ব্যবসা আর হচ্ছে তোমার ব্যক্তিগত জিনিস তুমি কি একত্রিত করবা? ব্যবসা বা তোমার ব্যক্তিগত জিনিস এটা কখনো একত্রিত করবা না তুমি। তো তোমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া আর্থিক ঘটনা তোমার ব্যবসায়ের জন্য লেনদেন না। আবার তোমার ব্যবসায়ের জীবনে যেগুলো আর্থিক ঘটনা ঘটে সেগুলো তোমার ব্যক্তি জীবনের জন্য লেনদেন না। আমি কি বলছি আমার কথাটা তোমরা বুঝতে পারছো? ব্যবসা আর ব্যক্তি দুইটা আলাদা আলাদা সত্য। আমার যদি এখানে লেখা থাকে যে অমুক ব্যক্তির ব্যবসায়ের হিসাব দেয়া হলো বা ব্যবসায়ের ঘটনাগুলো নিম্নে আলোচনা করা হলো, সেক্ষেত্রে আমরা ব্যবসার কথা চিন্তা করব। আর যদি ব্যক্তির জীবনের কথা বলা থাকে তাহলে ব্যক্তির জীবনে। এখন ব্যক্তির জীবনে যেটা হচ্ছে ঘটনা সেটা ব্যবসায়ের জন্য কখনো লেনদেন হবে না। আবার ব্যবসায়িক জীবনে যেটা ঘটনা সেটা ব্যক্তির জীবনে কখনো লেনদেন হবে না। ব্যবসায়ের ঘটনা ব্যবসায়ের ক্ষেত্রেই লেনদেন, আর ব্যক্তিগত ঘটনা ব্যক্তির ক্ষেত্রেই লেনদেন। দুইটা পৃথক পৃথক সত্তা, এটা একত্র হবে না। তবে একত্র কখন হয়? এখন তোমার এই ব্যক্তিগত সত্তার ঘটনার সাথে যদি ব্যবসায়িক ঘটনার কোনো সামঞ্জস্যতা থাকে সেক্ষেত্রে। আর এই সামঞ্জস্যতা কিভাবে আসে? যেমন ধরো তোমার একটা মুদির দোকান আছে, এখন তোমার ঘরে চাল নাই, তোমার চাল প্রয়োজন, এই চালটা তুমি কোত্থেকে নিবা? যেহেতু তোমার মুদির দোকান আছে তুমি তোমার মুদির দোকান থেকে চালটা নিবা। এখন তোমার দোকান থেকে চাল সংগ্রহ করে কি তুমি তোমার দোকানে দিবা? দিবা না। এখন তুমি যে চালটা ক্রয় করছিলা এটা কেন করছিলা? তোমার পারপাস কি ছিল? বিক্রয় করা। তোমার পারপাস ছিল বিক্রয় করা। কিন্তু তুমি কি এখন এটা বিক্রয় করছো? না। তুমি বিক্রয় না করে তুমি এটা যেটা করছো তুমি এটা নিজ ব্যক্তি জীবনে ব্যবহার করছো, নিজ ব্যক্তি জীবনে ব্যবহার করছো। এখন এই ব্যক্তি জীবনে ব্যবহার করার ফলে এই ব্যক্তি জীবনে যে তুমি এটা ব্যবহার করলা এটা কোত্থেকে ব্যবহার করছো? তোমার ব্যবসা থেকে নিয়ে। কোথা থেকে নিয়ে করছো তুমি? তোমার ব্যবসা থেকে। এই ব্যবসা থেকে এটা ব্যক্তি জীবনে ব্যবহার করার কারণে তোমার এটা লেনদেন হবে। এটাকে বলা হয় উত্তোলন। মালিক যখন ব্যবসা থেকে কোনো কিছু গ্রহণ করে তখন তাকে উত্তোলন বলে। এই পুরো ব্যাপারটা আমরা আগামী ক্লাসে ক্লিয়ার হবো। আজকে যেটা বলতেছিলাম লেনদেন আসলে কি, কোনটা কার্যর লেনদেন কোনটা কার্যর লেনদেন না। রহিমার 20,000 টাকার একটা নেকলেস হারায় গেল, এখানে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে তার নেকলেসটা ছিল, এই নেকলেসটা ছিল তার সম্পদ, এই নেকলেসটার একটা ভ্যালু আছে, এটা সে ভবিষ্যতে ব্যবহার করে সুবিধা ভোগ করতো। এই সম্পদ কমে যাওয়ার ফলে তার এখানে এ প্রভাবিত হয়েছে। কি প্রভাবিত হয়েছে? এ। এই কারণে এটা কার জন্য লেনদেন? রহিমার জন্য। যদি এখানে রহিমার ব্যবসা থাকতো, এখানে রহিমার না বলে রহিমার ব্যবসায়ের বলতো, যদি এই কথাটা বলতো ব্যবসায়ের, এই কথাটা যদি বলতো সেক্ষেত্রে এটা লেনদেন হইতো না। আমি কি বলছি তোমরা আশা করি আমার কথা বুঝতে পারছো। যদি এখানে ব্যাপারটা এরকম থাকতো রহিমার ব্যবসায়ের, সেক্ষেত্রে এই ঘটনা আমাদের জন্য লেনদেন হইতো না। যদি বলা থাকতো শুধু রহিমার জুন মাসের ঘটনাগুলো, সেক্ষেত্রে এটা আমাদের লেনদেন। এই হচ্ছে বিষয়। তার মানে আমরা আজকে যেটা শিখলাম, আমাদের লেনদেন তখনই হবে যখন কোনো ঘটনার ফলে আমাদের হিসাব সমীকরণে প্রভাব পড়বে, তখনই শুধুমাত্র এটা লেনদেন হবে, এছাড়াও এটা লেনদেন হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এখন আমি তোমাদের বলতেছি একটা ব্যবসায় কেমন কি ঘটনা ঘটে। যেমন ধরো 50,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ, ব্যবসায় আরম্ভ এরপরে 10,000 টাকা বেতনের কর্মচারী নিয়োগ, 20,000 টাকার পণ্য বিক্রয়,
দেখো একটু, আমি এখানে কিছু কথা বলছি। 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ, আমি যেখানে 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলাম, এটার ফলে আমার কি হয়েছে বলতে পারো? আমার হিসাব সমীকরণে প্রভাব পড়ছে। হিসাব সমীকরণের প্রভাবটা কোথেকে পড়লো? এই যে 50,000 টাকা আমি নিয়ে আসলাম, আমি তোমাদের বলছিলাম নগদ টাকা আমাদের জন্য কি? নগদ টাকা, এই 50,000 টাকা যেটা আনছে এটা তো ক্যাশ নিয়ে আসছে, এটা আমার ব্যবসায়ের জন্য মূলধন। এটা আমার ব্যবসায়ের জন্য মূলধন। আর এটা কেন মূলধন হয়েছে? মালিক যখন তার প্রতিষ্ঠানে কোনো কিছু প্রদান করে তখন সেটা মূলধন। আমার কথা বুঝতে পারছো? মালিক যখন কোনো কিছু তার প্রতিষ্ঠানে প্রদান করে তখনই সেটা মূলধন। এখন সেটা সম্পদ হইতে পারে, এখন সেটা টাকা পয়সা হইতে পারে, এখন সেটা সেবাও হইতে পারে। তাহলে মূলধন কি তোমরা ক্লিয়ার? এবং এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পদ। 50,000 টাকা প্রতিষ্ঠানের জন্য কি একটা অ্যাসেটস। এখন দেখো, এই সম্পদ আমাদের কি কে প্রভাবিত করে? একে, অর্থাৎ বাড়ছে। আমি যখন শুরু করি এই ব্যবসা, আমার ব্যবসার কোনো সম্পদ ছিল না, কিন্তু যখন আমি নগদ 50,000 টাকা নিয়ে আসি তখন কিন্তু আমার 50,000 টাকার একটা সম্পদ তৈরি হয়েছে। এবং আমাদের এই মূলধনের কারণে আমাদের যে সিটা আছে, আমি তোমাদের বলছিলাম সি মানে হচ্ছে ক্যাপিটাল, আর ক্যাপিটাল মানে হচ্ছে কি? মূলধন। আমাদের মূলধনও প্রভাবিত হয়েছে। এই টাকার আগে আমাদের কোনো মূলধন ছিল না, এখন মূলধন বাড়ছে বা মূলধন তৈরি হয়েছে। তো এইভাবে হচ্ছে আমার যখন কোনো ঘটনার ফলে হিসাব সমীকরণের যে কোনো একটা উপাদান প্রভাব ফেলবে তখনই সেটা কি হয়ে যাবে? লেনদেন হয়ে যাবে। তখন সেটা কি হবে? লেনদেন। যেটা আমরা পড়ছি, লেনদেন কি আসলে? তাহলে তোমরা বুঝতে পারছো যে ঘটনার ফলে হিসাব সমীকরণের প্রভাব পড়ে তাই আমাদের জন্য লেনদেন। এখন 10,000 টাকার বেতনের কর্মচারী নিয়োগ, এই ঘটনা যদি খেয়াল করো, এই ঘটনার ফলে কি হয়েছে? আমি একজন কর্মচারী নিয়োগ দিছি। এখন একটা জিনিস দেখো, একজন কর্মচারী নিয়োগ করলে কি তাকে বেতন দিতে হয়? অবশ্যই না। তুমি অবশ্যই একজন কর্মচারীকে নিয়োগ করবা, সে কাজ করবে, তার পারফরমেন্স দেখবা, এরপরে সে আদৌ টিকবে কি টিকবে না, তুমি তো সময় নিবা। সময় নিলে দেখা যায় একজন কর্মচারী নিয়োগ হওয়ার পরে 30 দিন তার কার্য দিবস যখন পূরণ হয় তখন আমরা তাকে পে করি। কোনটা পে করি? এই যে এই টাকাটা পে করি, যে চুক্তিতে আমি তাকে নিয়োগ দিছি। কত টাকার চুক্তিতে? 10,000 চুক্তিতে, 10,000 টাকার চুক্তিতে আমি তাকে নিয়োগ দিছি, সে আমার প্রতিষ্ঠানে এসে কাজ করবে। তাহলে 30 দিন কার্য দিবস পরিবেশন হওয়ার পরেই তো আমি তাকে 10,000 টাকা দেবো। এখন আমি তাকে নিয়োগ করছি, এখন তো আমার কোনো টাকা পয়সা যায় না। তো যেহেতু আমার কোনো টাকা পয়সা যায় না, তার মানে কি? আমার হিসাব সমীকরণের প্রভাব পড়ে নাই, কারণ আমার 10,000 টাকা যায় না, তার মানে আমার সম্পদ যায় না। এখন বেতন, আমি তোমাদের বলছিলাম কর্মচারীদের বেতন দিলে সেটা ব্যয় হয়। এখন আমাদের তো এখানে আমি এখনো দেই নাই বেতন, আমি কেবল নিয়োগ করছি, বেতন তো দেই নাই, তার মানে ব্যয় হয় না। ব্যয় হয় না মানে কি? আমাদের এখানে যে আছে এক্সপেন্স, এই উপাদানের প্রভাব পড়ে নাই। তার মানে বলা গেল অবশেষে যে এই ঘটনার ফলে আমার হিসাব সমীকরণের একটি উপাদানও প্রভাবিত হয় নাই, তাই এটা আমাদের লেনদেন নয়। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। এরপরে দেখো, এখানে বলছে 20,000 টাকার পণ্য বিক্রয়। এই টাকার ফলে কি হয়েছে? আমি একটা পণ্য বিক্রি করছি যেটার কারণে আমার 20,000 টাকা আসছে, অর্থাৎ এই টাকাটা হচ্ছে আমার নগদ। কারণ আমি তোমাদের বলছি যে নগদ টাকা নগদান হিসাবে লিপিবদ্ধ করতে হয়। তাহলে এই টাকাটা হচ্ছে আমার নগদান হিসাব। নগদ টাকা পাইছি, আমার নগদ টাকা বাড়ছে, তার মানে কি? আমি বিক্রি করছি, আমার টাকা আসছে। টাকা আসা মানে কি? আমার প্রতিষ্ঠানে টাকা বাড়া, যেটা 50,000 টাকা ছিল এখন সেটা কি হয়ে গেছে? আরো 20,000 টাকা বাড়ছে। তার মানে আমার এখানে সম্পদ আবার বৃদ্ধি পেল। আবার এইখানে আমার যে বিক্রয়টা আমি করলাম, কি করলাম আমি? বিক্রয়। এই বিক্রয়ের ফলে কি হয়েছে? যেহেতু আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমার আয়ের একমাত্র সোর্স কি হবে? বিক্রয় করা। একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ কি? পণ্য বিক্রি করা। তা আমি বিক্রি করছি, আমার বিক্রির ফলে কি হয়েছে? তাহলে আয় হয়েছে। আয় হইলে আমার কি বাড়ছে? ইনকাম বাড়ছে, মানে আমার রেভিনিউ বাড়ছে। তার মানে কি? দেখো, এই ঘটনার ফলে আমার নগদ টাকাও প্রভাবিত হলো, অর্থাৎ আমার সম্পদ, তার মানে এ। আর হচ্ছে আমার আয় বৃদ্ধি পেল, তার মানে কি? আমার ইনকাম বাড়ছে। তাহলে এটা আমাদের জন্য কি? লেনদেন, কারণ হিসাব সমীকরণের প্রভাব পড়ছে। আমার কথা তোমরা বুঝতে পারছো? এরপরে দেখো, 15,000 টাকা মূল্যের পণ্যের ফরমায়েশ। আমি কি করছি? ফরমায়েশ। তোমরা ফরমায়েশ কথাটা কি জানো? ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার, যেটা আমরা ইংরেজিতে বলি অর্ডার করি না? আমরা অর্ডার করি, অনলাইনে অর্ডার করি, বিভিন্ন অনলাইন শপিং যে ব্রাউজারগুলো আছে এগুলোতে আমরা কি করি? অর্ডার করি না? আমরা কোনো জামা কাপড় দেখে ভালো লাগলে অর্ডার করি, পেজ থেকে অর্ডার করি। তো এই অর্ডার করলে কি আমাদের টাকা পে করতে হয়? না। আমরা অর্ডার করার পরে পণ্য আসে, আমরা দেখি, আমাদের পছন্দ মতো হইলে নেই, নাহলে নেই না। তাহলে তুমি যখন অর্ডার করবা তখন কি তোমার কোনো সম্পদ প্রভাবিত হয়েছে? তোমার কোনো দায় প্রভাবিত হয়েছে? তোমার কোনো মালিকানা সত্ত্ব প্রভাবিত হয়েছে? তুমি প্রশ্ন করো নিজেকে, তাহলে উত্তর পেয়ে যাবা। না, উত্তর আসবে না, প্রভাবিত হয় না। কারণ আমি কেবল অর্ডার করছি, ফরমাইশ দিলে আমার কোনো কিছু অর্ডার হয় না। এখন আমি তোমাকে ফরমাইশ দিলাম যে যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, এই অর্ডারটা দেওয়ার কারণে
আমার কি কোনো আর্থিক অবস্থার লেনদেন হয়েছে? আর্থিক কোনো ক্ষতিগ্রস্ততা হয়েছে? আমার কোনো আয় বৃদ্ধি পেয়েছে? আমার কোনো ব্যয় বৃদ্ধি পেয়েছে? দায় কমছে? কিছু হয়েছে? কিছুই হয় নাই। এখন আমি তোমাকে ফরমাইশ দিছি, তুমি এটা আমাকে দিতে বাধ্য না। তুমি আমাকে দিবা কি দিবা না সেটা তোমার চয়েসের উপর ডিপেন্ড করে, তোমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, কিন্তু তুমি তো বাধ্য না। কিন্তু যখন তুমি আমার কাছ থেকে কোনো টাকা নিবা তুমি বাধ্য থাকবা, তার মানে কি এখানে দায়? তার মানে এখান থেকে এটাই বোঝা গেল যে আমি যদি কোনো কিছুর ফরমাইশ পাই বা ফরমাইশ দেই তাহলে আমার হিসাব সমীকরণে কোনো প্রভাব পড়ে না। আর শর্ত একটাই ছিল লেনদেন হওয়ার পিছনে, লেনদেন হওয়ার পিছনে আমাদের শর্ত কি ছিল? যে হিসাব সমীকরণে প্রভাব ফেলতে হবে। তো হিসাব সমীকরণে প্রভাব ফেলে না, তার মানে এটা লেনদেন না। তাহলে অবশেষে আমরা বলতে পারি যে আমাদের দুতরফা দাখিলা কাছাকাছি আমরা চলে আসছি। যে ডাবল এন্ট্রি কি, দুতরফা দাখিলা বোঝার জন্য আমাদের তিনটা জিনিস বোঝার প্রয়োজন ছিল। সেটা কি কি? লেনদেন, হিসাব, হিসাব সমীকরণ, এই তিনটা জিনিস আমরা বুঝে ফেলছি। এই তিনটা জিনিসকে আমরা দুইটা পক্ষ বানাবো, যেটাকে আমরা বলি দুতরফা দাখিলা, বা এই দুতরফাই হচ্ছে ডেবিট ক্রেডিট। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি কি আলোচনা করলাম? আমরা প্রথমে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে, আমরা প্রথমে কি আলোচনা করছি? আমরা এখানে লিখছি, তোমরা দেখতে পাচ্ছ, প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ বেসিক। এখানে আমরা প্রথমে জানলাম কি হিসাব কি, হিসাব কি এই প্রশ্নের সমাধান করছি আমরা। এরপর আমরা সমাধান করলাম কি হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান কি। এরপর আমরা সমাধান করলাম হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। এরপর আমরা সমাধান করলাম কি লেনদেন, আর হচ্ছে কি দুতরফা। এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা বেসিক কমপ্লিট করলাম। আজকে আমরা এই প্রত্যেকটা জিনিসের কি করলাম? বেসিক কমপ্লিট করলাম। এই একটা জিনিসও আমরা, এই কয়টা জিনিস আজকে হচ্ছে আমরা বেসিক ক্লিয়ার করলাম। সেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ বেসিক। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে আজকের ক্লাসে বেশ কিছু জিনিস এখনো আলোচনা করিনি, যেগুলো আসলে আজকের ক্লাসের সাথে সামঞ্জস্যতাপূর্ণ নাই, এগুলোর দরকার নাই আজকের টপিকস অনুযায়ী। আমরা আগামী টপিকসে যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে মূলধন কি, উত্তোলন কি, আয় কি, ব্যয় কি, এবং কিভাবে ডেবিট ক্রেডিট করতে হয়। আমরা আজকে আলোচনা করছি দুতরফা। এখন আমরা জানি দুতরফা মানে কি, একটা ডেবিট করতে হবে, একটা হিসাবকে ক্রেডিট করতে হবে। এখন এই ডেবিট ক্রেডিট করার জন্য কি কি প্রয়োজন বা তোমাকে কি করতে হবে, কি বুঝতে হবে, সেটা নিয়ে দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছ। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও, আমরা উত্তর দেব অবশ্যই। আর ক্লাসটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন নতুন ক্লাস পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। মনে রাখবা, শিক্ষা কখনো থেমে থাকে না। সমাধান এডুকেশন কেয়ার হচ্ছে শিক্ষার সহজ সমাধান। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।